তো বন্ধুরা ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি পূর্ব ভারতের একটা ব্যস্ততম রেলওয়ে স্টেশন বর্ধমান। তো বন্ধুরা 62526 আজ আসানসোল থেকে আসা বর্ধমানগামী এই মেমু ট্রেনে কিন্তু আমরা জার্নি করতে চলেছি। বন্ধুরা দুর্গাপুর স্টেশন থেকে কিন্তু লোকাল ট্রেনে চেপে পড়লাম। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো চলে এলাম আরো নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা ট্রাভেল জার্নির ভিডিওর সাথে। তো আজ কিন্তু সেই গভীর রাতের একটা শেষ ট্রেন যাত্রা কিন্তু আজকে হতে চলেছে। আর এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির নিয়ারেস্ট স্টেশন দুর্গাপুর স্টেশনে। তো তোমাদের প্রথমে আগে কিন্তু দুর্গাপুর স্টেশনের রাত্রিকার সেই ফাঁকা পরিবেশটা তোমাদের কাছে আগে একবার দেখাই। তো চলো দেখো এখন বাইরের ভিউটা। তো দেখছো দুর্গাপুর স্টেশনে কিন্তু এখন বাইরে কিন্তু পুরো একদম ফাঁকা, একদম বলতে গেলে কোনো মানুষজনই কিন্তু তেমন একটা নেই। তো জানি না ট্রেন জার্নি কেমন কি হবে, কিন্তু খুবই একটা এক্সাইটমেন্ট কিন্তু হতে চলেছে। তো বন্ধুরা 62526 আজ আসানসোল থেকে আসা বর্ধমানগামী এই মেমু ট্রেনে কিন্তু আমরা জার্নি করতে চলেছি। আর এটাই কিন্তু হচ্ছে আসানসোল থেকে আসা বর্ধমানের শেষ লোকাল ট্রেন, আর যেটা আসানসোল থেকে ছাড়বে 9:55 এখন হয়তো ছেড়েও দিয়েছে। আর আমাদের দুর্গাপুর এসে পৌঁছাবে 10:33, আর আমাদের বর্ধমান পৌঁছে দেবে 12:05। যেটা আমাদের ট্রেনের টাইম হিসাবে বলছি 12:05 কিন্তু টাইম আছে। এখন দেখা যায় কটার সময় কিন্তু রাত্রে পৌঁছায়। আর দেখো আমি কিন্তু ঠান্ডার পোশাক পরে আছি, কিন্তু বাইরে কিন্তু বেশ ঠান্ডা কিন্তু আছে। আর জানি না রাত 12টার সময় কতটা কি ঠান্ডা পড়বে, আর ভিতরে মানে ট্রেনের ভিতরে কেমন কি ভিড় থাকবে তোমাদের কাছে সেটাই আজকে কিন্তু তুলে ধরবো, যে এই ফাঁকা ট্রেনে রাত্রেবেলা জার্নি করলে কেমন এক্সপিরিয়েন্স করা যায়, সেই এক্সপিরিয়েন্স কিন্তু আজকে আমি করবো। দুর্গাপুরের ব্যাপারে যদি তোমাকে একটু বলি, তাহলে স্টেশনে এই দুর্গাপুর স্টেশনে কিন্তু প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে 5টা। আর লাইনের কথা যদি বলি, তাহলে এখানে কিন্তু হাওড়া থেকে দিল্লি যে মেন লাইন আছে সেটাই কিন্তু কানেক্ট আছে। আর দুর্গাপুরে যদি তোমাদেরকে একটু কথা বলি দুর্গাপুরের ব্যাপারে, তাহলে কিন্তু দুর্গাপুরে কিন্তু ইস্পাত ও কলকারখানার জন্য কিন্তু বিখ্যাত। এখানে বহুত বড় বড় কারখানা আছে, ডিএসপি, বালাজি, এরকম বহু কারখানা কিন্তু দুর্গাপুরে আছে। আর স্টিল প্ল্যান্টের জন্য কিন্তু বিখ্যাত। দুর্গাপুরের খাবার দাবারের যদি কথা বলি, তাহলে এখানে কিন্তু চা, বিস্কুট, মুড়ি এইসবই কিন্তু বিখ্যাত, ফেমাস। এখানে মানুষজন কিন্তু এটা কিন্তু পছন্দ করে। তোমরা যদি কখনো দুর্গাপুরে ভিজিট করো, তাহলে কিন্তু এইখানে কিন্তু ঘোরার ফেমাস জায়গাগুলো হচ্ছে দেউল পার্ক, কুমারমঙ্গল পার্ক, এমনকি দুর্গাপুর স্টেশনের খুব কাছে যদি পৌঁছাতে যাও, তাহলে তোমরা কিন্তু পৌঁছে যাবে হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। এখানে কিন্তু দুর্গাপুর ব্যারেজ কিন্তু এখানে খুবই কাছে, বলতে গেলে 2 থেকে 3 কিলোমিটার কিন্তু পরে দুর্গাপুর ব্যারেজ। আর এখানে কিন্তু ডিসেম্বরের মাসে, মানে এই নভেম্বর পড়ছে এখন, আজকের তারিখটা যদি তোমাদেরকে বলি, তাহলে কিন্তু আজকে 12ই নভেম্বর আজকের দিনটা। আর ডিসেম্বর মাস থেকে কিন্তু এইখানে কিন্তু বেশ কিন্তু পিকনিকের ভিড় হবে এই দুর্গাপুর ব্যারেজে। তো তোমরা যদি ভিডিও চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর চলো 10টা বেজে ওই 30-35 মতো হয়ে গেছে, 10:40 আমাদের কিন্তু ট্রেন এসে পৌঁছাবে এই দুর্গাপুর স্টেশনে। চলো ভিতরে গিয়ে আগে টিকিটটা কেটে নিই, আর টিকিটটা কেটে তারপরে তোমাদের সাথে একবারে প্ল্যাটফর্মে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। বন্ধুরা দেখো টিকিট কিন্তু কেটে নিলাম দুর্গাপুর থেকে বর্ধমান পর্যন্ত। আর এই দুর্গাপুর থেকে বর্ধমান পর্যন্ত মাথা পিছু ভাড়া পড়লো হচ্ছে মাত্র 20 টাকা। চলো দেখো সামনে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে লিফট আছে, তো লিফট দেখেই কিন্তু চলো উপরে উঠে যাই। বন্ধুরা এসে পৌঁছলাম দুর্গাপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্মটার আগে ভিউটা তোমাদেরকে দেখাই, একদম বলতে গেলে পুরোই ফাঁকা কিন্তু স্টেশন দেখো। আর এখানে দাঁড়িয়ে আছে হচ্ছে হাওড়া রক্সল এক্সপ্রেস। ছিলাম হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে, এসে দাঁড়ালাম 5 নম্বর প্ল্যাটফর্মে। দেখো আর 5 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু একদম এখানে কিন্তু কোনো ট্রেন বেশি এখন দাঁড়াবে না, কারণ এটা হচ্ছে মেমু স্টপ। তো দেখো 5 নম্বর প্ল্যাটফর্ম পুরোপুরি ফাঁকা। আর তোমাদের দুর্গাপুর স্টেশনের ব্যাপারে যদি একটু বলি, তাহলে হাওড়া থেকে আসা যে দিল্লিগামী যে ট্রেনগুলো যেগুলো আপের দিকে যাচ্ছে, সেগুলো কিন্তু দাঁড়ায় হচ্ছে 1, 2 আর 3 নম্বর প্ল্যাটফর্মে। আর ডাউনের ট্রেনগুলো যেগুলো হাওড়ার দিকে যাচ্ছে, সেগুলো দাঁড়ায় হচ্ছে 4 আর 5 নম্বর প্ল্যাটফর্মে বিশেষত। বন্ধুরা দুর্গাপুরে যদি এখন তোমাদেরকে একটু ওয়েদারের ব্যাপারে বলি, তাহলে এখন কিন্তু আছে দুর্গাপুরে 19 ডিগ্রি সেলসিয়াস। আর রাত্রে সেই 1টার সময় যখন 12:30 1টার সময় যখন পৌঁছাবে, তখন কিন্তু হয়ে যাবে হচ্ছে প্রায় 17 ডিগ্রি সেলসিয়াসের মতো। আর যদি আর ঠান্ডা কিন্তু এখন বেশ বাইরে কিন্তু মোটমাট ভালোই আছে বলতে গেলে। আর বর্ধমান স্টেশন থেকে আমাকে আবার আজকে এই রাতেই কিন্তু বাড়ি ফিরতে হবে, কারণ কাল সকালে কিন্তু আমাকে আবার কিন্তু কাজে যেতে হবে। এটাই হচ্ছে রিয়ালিটি। আমি ইউটিউব ভিডিওস তৈরি করি, প্যাশন
কিন্তু ভাই কাজটাও কিন্তু ততটাই জরুরি। কাল সকালে আবার গিয়ে কাজে জয়েন করতে হবে, সেজন্য রাত্রের বেলার মধ্যে বাড়ি ফিরতে হবে আবার। তো দেখা যাক কি হয় দুর্গাপুর স্টেশনে, বর্ধমান স্টেশনে কতক্ষণে পৌঁছাই আমরা। আর ট্রেন কিন্তু এখন প্রায় আধ ঘন্টার মতো কিন্তু লেটে চলছে, প্রায় পৌঁছাবে হচ্ছে প্রায় 12, ওই এখানে 10টা বেজে 38-এর মতো টাইম আছে, তো প্রায় 11টা বেজে 5 বা 10 মিনিট সময়ে কিন্তু দুর্গাপুরে পৌঁছাবে। দেখা যাক। বন্ধুরা আমি কিন্তু ব্যাগে টুপি নিয়ে এসেছি, টুপিটা পরে নিই, আর তোমাদের সাথে একদম ডাইরেক্ট দেখা করছি। ট্রেন যখন প্ল্যাটফর্মে আসবে তখন একদম ডাইরেক্ট গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা ট্রেন কিন্তু এখন 4 নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে। আর নির্ধারিত সময় থেকে কিন্তু প্রায় 46 মিনিট লেটে চলছে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজছে হচ্ছে 11টা বেজে 26 মিনিট। তো দেখি ট্রেন আসুক, তারপরে উঠি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা দুর্গাপুর স্টেশন থেকে কিন্তু লোকাল ট্রেনে চেপে পড়লাম। আর দেখো ভিতরের ভিউটা একদম বলতে গেলে পুরো ফাঁকা, বেশি কিন্তু ভিড় নেই। আর এই ট্রেনে দুর্গাপুরে কিন্তু হল্ট আছে মাত্র 1 মিনিটের। তো দেখি কতক্ষণ ছাড়ে, একেই তো 1 ঘন্টার মতো প্রায় লেটে চলছে। এবার দেখা যাক বর্ধমানে গিয়ে কতক্ষণে পৌঁছায়। আর ভিতরের ভিউটাকে দেখায় একবার। দেখো যেদিকে লোকাল ট্রেনে যেরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে 3/3, অ্যান্ড এদিকে 2/2, এদিকে থাকে 3/3। দেখো বলতে গেলে পুরোই ফাঁকা, সামনে কিছু কিছু জায়গায় লোক আছে, কিছু অল্প সময়। দেখো পিছন দিকে একদম বলতে গেলে পুরোই ফাঁকা কিন্তু ট্রেন। তো দেখি ফাঁকা ট্রেনের অভিজ্ঞতা এবার। বন্ধুরা হর্ন দিয়ে কিন্তু ছেড়ে বেরিয়ে পড়ছে এবার দুর্গাপুর স্টেশন থেকে। আগে বাইরে দুর্গাপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বেরোচ্ছে। ভাই পুরোই ফাঁকা। বেরিয়ে পড়লো দুর্গাপুর থেকে। বাই বাই দুর্গাপুর। একটা জিনিস যে খুব নিচে দেখলাম যে এখানে পুরোটাই কিন্তু নোংরাতে ভরা। ট্রেনটা কিন্তু অন্য কোনো রুট থেকে এসছে, বা এই ট্রেনে কিন্তু বেশি সাফ সাফাই করা হয়নি। তো পুরো একদম ফাঁকাই বলতে গেলে ট্রেনটা। দেখো আমার সাইডে যে সিটগুলো, এর সামনের সিটগুলো লোক কিন্তু একবারেই নেই। ভাই অসাধারণ। চলো দেখি শেষ পর্যন্ত কি হয়, দেখতে থাকো। এরপরে আছে হচ্ছে পানাগড়, তো সরি এর পরে আছে রাজবাঁধ, এর তারপরে পানাগড়। তো দেখা হচ্ছে একদম ডাইরেক্ট রাজবাঁধে। তো বন্ধুরা প্রায় 8 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছেছে রাজবাঁধ রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর রাজবাঁধ স্টেশন কিন্তু দুর্গাপুর রিফাইনারির জন্যই কিন্তু বিখ্যাত। আর এখানে ছিল টোটাল 1 মিনিটের হল্ট, সেই সাথে ট্রেন কিন্তু ছেড়ে দিল। আর দেখো বলতে গেলে ট্রেনের প্ল্যাটফর্ম কিন্তু একদমই বলতে গেলে ফাঁকা। দেখো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন বেরোচ্ছে রাজবাঁধ রেলওয়ে স্টেশনে, আর একবারে পুরো ফাঁকা ট্রেন। ভাই সেই অসাধারণ মুহূর্ত বলতে গেলে। দেখো পুরো ফাঁকা, কোনো ট্রেন নেই, একদম অন্ধকার অন্ধকার ভিউ, ভিতরকার বাইরেকার। আর ঠান্ডা, সেই ঠান্ডা আবহাওয়া। এই দেখো রাজবাঁধ রেলওয়ে স্টেশন থেকে বেরোচ্ছে। তো বন্ধুরা এই রাজবাঁধ থেকে কিন্তু গোটা কিছু কয়েক মানুষ কিন্তু এই ট্রেনে উঠলো। আর এরপরে হল্ট হচ্ছে আমাদের পানাগড়। তো তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে পানাগড় রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা ট্রেন কিন্তু একদম বলতে গেলে ফাঁকাই চলছে। আর সাইড থেকে কোনো কিছু পেরোলে মনে হচ্ছে অবাক, একেবারে বুকের মধ্যে একটা ভয় ভয় কাজও করছে যে একদম ট্রেন ফাঁকা, কোনো প্যাসেঞ্জার তেমন একটা নেই। জানি না লাস্ট পর্যন্ত কতটা কি থাকবে, কিন্তু সত্যি
এই ট্রেনের অভিজ্ঞতা, মানে আগে আমি একবার জার্নি করেছিলাম তো কিছু মানুষ ছিল, এমনটাই ছিল না, কিন্তু এইবার বলতে গেলে পুরোই একদম ফাঁকা, ঠান্ডার মধ্যে তো, আর ঠান্ডাও কিন্তু বেশ লাগছে, হাওয়া দিচ্ছে সরসর করে, মানে যায় ফিলিংস, সেটা কি বলবো। তো বন্ধুরা, একেই তো ট্রেন লেটে চলছে, তারপরে আবার একটা জঙ্গলের সাইডে কিন্তু আবার দাঁড় করিয়ে দিয়েছে। ভাই, যা অসাধারণ মুহূর্ত, যদি কেউ দৌড়ে চলে আসছে, সেই ফিলিংস মানে অসাধারণ লাগছে। দেখাই তোমাদের, ঠিক আছে, আমার সাইডে ঠিক কি আছে, এই দেখো, একদম অন্ধকার, যেটা তোমাদের দেখতেও পাচ্ছ না হয়তো, একদম পুরো অন্ধকার। ট্রেনের রেড সিগন্যাল আছে, সেজন্য দাঁড়িয়ে গেছে। বন্ধুরা, যা অনুভূতি, আই সেরা লাগছে। আর এই যে স্টিলের রডটা যে ছুটছি না, সেটাও কিন্তু বেশ ঠান্ডা, একদম পুরো কড়কড়ে, কম কি বলবো। চলো স্টেশনে আসুক তারপরে। তো বন্ধুরা, ট্রেনের টাইম আছে 12:05 আমাদের বর্ধমানে পৌঁছাবে, আর এখন বাজে 11:52। একেই মাত্র পানাগড় ঢুকতে ঢুকতে 12টা বাজিয়ে দিয়েছে। তারপরে জানি না এখন কতক্ষণে আমাদের বর্ধমান পৌঁছাবে। মনে তো হচ্ছে যে বোর হয়ে যাবে একদম বর্ধমান পৌঁছাতে পৌঁছাতে। ছেড়ে দিয়েছে, সিগন্যাল গ্রিন হয়েছে, ছেড়ে দিল। বলতে না বলতে ছেড়েছে, কিন্তু 12টার আমাদের পৌঁছাতে প্রায় 1টা বেজেই যাবে এখান থেকে। এখনো সবই তো শুরু। বন্ধুরা, আমরা টোটাল 16 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি পানাগড় রেলওয়ে স্টেশন। আর এখানে রয়েছে হচ্ছে 1 মিনিটের হল্ট ছিল। আর পানাগড় রেলওয়ে স্টেশনের ব্যাপারে যদি তোমাদের আরেকটু বলি, তাহলে পানাগড় রেলওয়ে স্টেশনের কাছে আছে কিন্তু হচ্ছে পানাগড় এয়ারফোর্স বেস। তো মানুষ এইটাই জন্য কিন্তু পানাগড় রেলওয়ে স্টেশন খুবই বিখ্যাত। এছাড়াও খাবার কথা যদি বলি, তাহলে এখানে কিন্তু পাপড়ি চাট আর ট্যাংরা মাছের ঝোল কিন্তু খুবই বিখ্যাত, মানে খাবারের দিক থেকে। আর যদি ঘোরার কথা বলি, পানাগড় এয়ারবেস তোমরা বাইরে থেকে গিয়ে ঘুরতে পারবে। আর ঘুষকরার জঙ্গল এইসব সাইডে কিন্তু আছে, এইসবই কিন্তু আছে গ্রামীণ অঞ্চল, গ্রামীণ এলাকা। আর আমরা এখন বেরোচ্ছি পানাগড় রেলওয়ে স্টেশন থেকে। এখন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন এসেছিল, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন বেরোচ্ছি। দেখো, পানাগড় থেকে বেরোলাম। বন্ধুরা, এর পরের স্টেশন হচ্ছে মানকড়। তোমাদের সাথে এবার ডাইরেক্ট দেখা হচ্ছে মানকড় স্টেশনে গিয়ে। তো বন্ধুরা, আমরা এখন ঢুকছি মানকড় রেলওয়ে স্টেশনে। মানকড় রেলওয়ে স্টেশন পুরো একদমই বলতে গেলে ফাঁকা, একদমই ফাঁকা। একজন খালি দাঁড়িয়ে আছে ওঠার জন্য, এই সাইডেও 1-2জন দাঁড়িয়ে আছে বাস ওঠার জন্য। তো বন্ধুরা, 25 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি মানকড় রেলওয়ে স্টেশনে। আর আমাদের স্টেশনে এসে পৌঁছেছে 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছেছে। আর ঘড়ির কাঁটা যদি সময়ের কথা বলি, সময় কিন্তু 12:05, যেটা আমাদের বর্ধমান ঢোকানোর টাইম ছিল। সবে মাত্র মানকড়ে এসে পৌঁছেছে ট্রেন। তো মানকড় স্টেশনের কথা যদি তোমাদেরকে বলি, তাহলে মানকড় স্টেশনে কিন্তু গ্রাম্য পরিবেশ অঞ্চল, এখানে কিন্তু কৃষি চাষবাদ কিন্তু সব থেকে বেশি হয়। তো আর এই রেলওয়ে স্টেশনে যদি মানে গ্রামের যদি খাবার কথা বলি, তাহলে এখানে কিন্তু সর্ষে ইলিশ, ইলিশ ভাপা এইসবই কিন্তু বেশ বিখ্যাত। মানে গ্রামীণ পরিবেশ, তোমরা কি বুঝতে পারছো, গ্রামীণ পরিবেশে এইসবই কিন্তু বেশি বিখ্যাত হয়। তো দেখো, মানকড় রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন কিন্তু এখন পাস করছে এর পরবর্তী স্টেশনের দিকে। তো দেখো বাইরের স্টেশনের ভিউটা। তো চলো দেখা হচ্ছে পরবর্তী রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা, এর পরবর্তী স্টেশন হচ্ছে পারাজ। তো তোমাদের সাথে এখন দেখা হবে ডাইরেক্ট পারাজে গিয়ে। আর তার আগে তোমাদের দেখিয়ে নিই ট্রেনের ভেতরে এখন কি অবস্থা, এখনকার কারেন্ট সিচুয়েশন। আগে যেরকম ছিল সেরকমই আছে, বেশ গুটি 1-2 মানুষ কিন্তু আছে। এই সাইডেও বলতে গেলে পুরোই ফাঁকা, একদম এই সাইডেও পুরোই ফাঁকা একদম। আর এই ট্রেনে যারাই বা যাচ্ছে, বেশিরভাগ মানুষ কিন্তু যাত্রী কিন্তু ঘুমিয়ে বা শুয়ে কিন্তু যাচ্ছে, কারণ ঘড়ি কাটার সময় প্রায় মাঝরাত 12:10 মতো বাজছে। তো অবশ্যই সবাই কিন্তু ঘুমাবে। তোমরা সবাই হয়তো এখন দেখছো, কিন্তু রাত 12টার সময় হয়তো ঘুমাচ্ছই। তো কি করছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখন বন্ধুরা, পারাজ রেলওয়ে স্টেশনের ভিউটা চেক করো তোমরা শুধু একবার। ভাই সব কিছু মানুষ শুধু নামলো, কিছু জন, পুরো একদম ফাঁকা।
তো বন্ধুরা, মানকড় থেকে টোটাল 8 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি পারাজ রেলওয়ে স্টেশনে। স্টেশন পুরো একদম ফাঁকা, আর আমরা এসে পৌঁছেছিলাম হচ্ছে ভাই কি আওয়াজ দিচ্ছে, ভয়ানক। এমনিতে ট্রেন ফাঁকা চলছে, তারপরে আওয়াজ ভাই অসাধারণ। 12টা বেজে 13 মিনিট হচ্ছে ভাই, 12টা বেজে 5 মিনিটে পৌঁছানোর কথা ছিল বর্ধমানে। এখন কে ভাই, ও আর একটা মাল গাড়ি ঢুকছে, সেই বলি হর্নের আওয়াজ কেন 2-3 বার করে দিচ্ছে। আর এই প্ল্যাটফর্মের কথা যদি তোমাদেরকে বলি, মানে এই পাড়া রেলওয়ে স্টেশনের কথা যদি বলি, তাহলে এই পাড়া রেলওয়ে স্টেশনে কিন্তু প্রায় গ্রামীণ মানুষ কিন্তু ব্যবহার করে। মানে পাড়া রেলওয়ে স্টেশনটার দুদিকেই কিন্তু গ্রাম্য পরিবেশ আছে, গ্রামের মানুষই এই প্রধানত এই প্ল্যাটফর্মটা স্টেশনটা ব্যবহার করে। আর তোমাদের যদি এখানকার মানে ভিউ দেখতে চাও, তাহলে কিন্তু গ্রাম্য পরিবেশ, বাজার হাট, এইগুলো এখানে কিন্তু ভিউ তোমরা দেখতে হবে। খাবার দাবারের ব্যাপারে নর্মাল সাধারণত চা, বিস্কুট, মুড়ি এইসবই কিন্তু সুবিধা, মানে নর্মাল সাধারণ মানুষেরা এটাই খায়, জীবনযাপন করে। আর তোমার পাড়াজে তেমন একটা কিছু ঘোরার ভূত নেই, তবে গ্রাম্য পরিবেশ তোমাকে বললাম, মাঠ ঘাট, পুকুর, এইসবই কিন্তু এখানকার দেখার মতো আছে। তো বন্ধুরা, তোমাদেরকে যে ঠান্ডার কথা বলি, হাত ফাত পুরো একদম শূন্য হয়ে যাচ্ছে, কি বলবো তোমাদের। বাইরের হাওয়া, আমি তো ভেতরে পুরো প্যাকড হয়ে গেছি, মানে দরজা ফরজা সব বন্ধ করে দিয়েছি নিজে নিজেই। ভাই বাইরে থেকে হাওয়া আসছে, যা ঠান্ডা লাগছে না, মানে এমনি তো 15 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, 17 ডিগ্রি সেলসিয়াস বর্তমানে গিয়ে হয়ে যাবে, কারণ আমি পৌঁছাবো হচ্ছে 1টার মতো সময়। আর তার আগেই হাওয়া যে দিচ্ছে, সেই হাওয়ার কিন্তু ঠান্ডা আলাদাই ঠান্ডা, বেশ ঠান্ডা কিন্তু লাগছে, হাত পাত পুরো একদম জমে আসছে ভাই। বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু এখন এসে দাঁড়ালো গলসি রেলওয়ে স্টেশন। আর এখান থেকে কিছু মানুষ কিন্তু নামলো, প্রায় স্টেশন বলতে গেলে পুরোপুরি ফাঁকা। তো বন্ধুরা, পারাস থেকে প্রায় 6 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি গলসি রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশনে ছিল আমাদের টোটাল 1 মিনিটের হল্ট। আর এই গলসি রেলওয়ে স্টেশনে আমরা এসে পৌঁছালাম 12টা বেজে 20 মিনিটে। আর এই গলসি রেলওয়ে স্টেশনে যদি তোমাদের ঘোরাঘুরির কথা বলি, আর প্রধানত এটা হচ্ছে একটি গ্রামীণ রেলওয়ে স্টেশন। বিখ্যাত এখানকার যদি খাবারের কথা বলি, তাহলে মাংস, মুড়ি, পাঠার মাংসের ঝোল, এসবই কিন্তু বেশ বিখ্যাত। আর ঘোরার কথা বলি, এই গলসি রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু আছে অজয় নদ। তো তোমরা যদি কখনো গলসি রেলওয়ে স্টেশনে ভিজিট করো, তাহলে কিন্তু অজয় নদের তীর বা গলসি রাজবাড়ি যে ধ্বংসাবশেষ, সেটা কিন্তু তোমরা ঘুরে দেখতে পারো। আর আমরা এখন বেরোচ্ছি গলসি রেলওয়ে স্টেশনের ঠিক দেখো, গলসি রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন কিন্তু এখন ছেড়ে দিল গলসি রেলওয়ে স্টেশন ওয়েস্ট কেবিন থেকে। দেখো বাইরের ভিউ পুরোপুরি অন্ধকার। তো বন্ধুরা, এই গলসি রেলওয়ে স্টেশনের পরেই কিন্তু আছে আমাদের খানা জংশন। তোমাদের সাথে একদম ডাইরেক্ট কথা হচ্ছে খানা জংশন। বন্ধুরা, এসে পৌঁছেছি খানা জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর বাইরের ভিউটা একবার দেখো, একদম হালকা হালকা কুয়াশা পড়েছে, আর লোক কেউই ওঠেনি, পুরো একদম ফাঁকা রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, গলসি থেকে প্রায় 16 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি খানা জংশনে। তো এই জংশনে ছিল টোটাল 1 মিনিটের হল্ট। আর এই খানা জংশন কিন্তু হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জংশন, কারণ এখান থেকে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে। একটা চলে যাচ্ছে সাহেবগঞ্জ লুপ হয়ে, আর আরেকটা লাইন চলে যাচ্ছে হচ্ছে গ্র্যান্ড কর্ড হয়ে দিল্লির দিকে। ঠিক আছে, দুটো লাইন কিন্তু এখান থেকে ভাগ হচ্ছে। আর যদি খানা জংশনে ঘোরাঘুরির ব্যাপারে তোমরা যদি আসো, তাহলে এখানে ঘোরাঘুরির ব্যাপারে যদি একটু বলি, তাহলে এখানে হচ্ছে খানা ব্যারেজ, মানে হচ্ছে অজয় নদীর তীরে ঠিক সাইডে অবস্থিত খানা ব্যারেজ। তো এটা কিন্তু এখানকার খুবই ফেমাস জায়গা। আর আমরা এখন বেরোচ্ছি খানা জংশন থেকে। ওদেরকে বাইরের মানে কি বলবো, যা ঠান্ডা পরিবেশ। যদি এই খানা জংশনের বিখ্যাতের কথা বলি, তাহলে লুচি, আলুদম, চা, এগুলো কিন্তু খুবই বিখ্যাত। আর তোমাদের এই রাত্রে ট্রেন জার্নি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। কারণ আমি যেই এক্সপিরিয়েন্স গুলো, মানে তোমরা যে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারো না, মানে যে জার্নি গুলো তোমরা করতে পারো, যেমন রাতের এই ট্রেন জার্নি অনেক হয়তো করেননি আমার ভিউয়ার্স যারা দেখছো, আমার ফ্যামিলির যারা দেখছো, ভিউয়ার্স সরি ভুল করে বলে দিচ্ছি, আমার ফ্যামিলির যারা দেখছো এই ভিডিওসটা,
তারা হয়তো অনেকেই এইরকম অনুভূতি কখনো করতে পারেনি। তো আমি এই অনুভূতির মাধ্যমে তোমাদেরকে শেয়ার করি এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেখতে থাকো। আর এরপরেই কিন্তু আসছে খানা জংশনের পর হচ্ছে কালির। আর এই খানা জংশন থেকে কিন্তু কেউ ওঠেনি, শুধু একটা জন উঠলো, কেউ নামেনি। সরি, ওই খানা জংশন থেকে কিন্তু কেউ নামেনি, শুধু একজন উঠলো। আর ট্রেন বলতে গেলে পুরোপুরি ফাঁকা, আমি পুরো সিটে কিন্তু বসে আছি, তোমরা দেখতে পাচ্ছ। আর সাইড থেকে যখন যখন এমন আসছে স্টেশন আসছে, খানা জংশন আসলো, তো সে একটা বহুত গুরুত্বপূর্ণ একটা ক্রসিং স্টেশন। মানে এখান থেকে কর্ড লাইন আর মেন লাইন ভাগ হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু লুপে মানে অনেকক্ষণ ধরে ট্রেনটা দাঁড়িয়েছিল। তো অনেক ট্রেন কিন্তু এক্সপ্রেস সুপারফাস্ট সেগুলো কিন্তু পাস হয়ে যাচ্ছে, এবং তারপরে কিন্তু লোকালটাকে যাওয়া হচ্ছে। প্রায় বলতে গেলে 1 ঘন্টা 5-10 মিনিটের মতো কিন্তু লেটে চলছে। তো বন্ধুরা, খানা জংশন থেকে প্রায় 6 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছেছে কালিত রেলওয়ে স্টেশনের, তাও আবার 2 নম্বর প্ল্যাটফর্মে। একদম প্ল্যাটফর্ম বলতে গেলে পুরোই ফাঁকা একদম। আর এই তালিত রেলওয়ে স্টেশন কিন্তু হচ্ছে গ্রাম্য পরিবেশ ও গ্রামের মানুষই কিন্তু বেশিরভাগ এই স্টেশনটা ব্যবহার করে। আর কি বলবো, একদমই পুরো ফাঁকা স্টেশন। রাত্রের অভিজ্ঞতা মানে কি বলবো, আর ঠান্ডা একদমই ঠান্ডা। আর সময়ের কথা যদি বলি তাহলে এখন কিন্তু 12টা বেজে 42 মিনিট হচ্ছে, প্রায় 1টা বাজতে চলেছে। আমাদের ট্রেনের এই পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে বর্ধমান জংশন, যেটা আমাদের এই আজকের ফাইনাল ডেস্টিনেশন। তো জানি না কতক্ষণে পৌঁছাবে, দেখি এবার। মাঝখানে তো দাঁড়িয়ে চলছে, পুরোটা তো আর ঠিকভাবে চলছে না। মাঝে যদি কখনো লাইনে রেড সিগন্যাল হয় তখন সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। তো এরকম আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু চলছে, প্রায় সেই করতে করতে 50 থেকে 1 ঘন্টার মতো লেট। এবার বর্ধমান জংশনে পৌঁছাবো কতক্ষণে, দেখার বিষয়। আর ট্রেন একদম ফাঁকা অবস্থা, মানে একদম কি বলবো, এক্সাইটমেন্ট হচ্ছে। ফার্স্ট টাইম এই অনুভূতিগুলো, ফিলিংস গুলো ওদের সাথে শেয়ার করছি, ভালোও লাগছে। আর একদিকে যেরকম পুরোই একদম ফাঁকা ট্রেন, ঠান্ডা, তারপরে একদিকে মানে সত্যি অসাধারণ। আর বাইরে যদি গ্রাম্য পরিবেশটা দেখতে পেলাম না, অন্ধকারে বলে কিছু দেখা যাচ্ছে না। দেখাই, এই দেখো, অন্ধকার করে পুরোই কালো। গ্রাম্য পরিবেশটা একটু দেখা যেত, সময় তো একটু হয়নি, প্রায় 12:30 1টার মতো বাজতে চলেছে। আর কি ভিউ, আর ঠান্ডা ঠান্ডা সনসন হাওয়া বইছে, শীতকালেও দিন, তাও যেন একটা আলাদাই মজাদার মুহূর্ত। তো বন্ধুরা, সত্যি একটা এক্সাইটমেন্ট পূর্ণ জার্নি, একটা নতুন এক্সপিরিয়েন্স, যা কি বলবো। সব স্টেশনগুলি বলতে গেলে ফাঁকাই গেল। এরপরে ডাইরেক্ট বর্ধমান আসছে। দুর্গাপুর থেকে 63 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এর পরবর্তী গন্তব্যস্থল বর্ধমানে গিয়ে পৌঁছাবো। আর বর্ধমান পুরো ডিটেলসটা তোমাদেরকে এবার বর্ধমানে গিয়ে বলছি। আর ঠান্ডা লেগে পড়ছে, একটুখানি বসে নি 5 মিনিট, তারপরে আমরা পৌঁছে যাবো বর্ধমান জংশনে। চলো দেখা হচ্ছে ডাইরেক্ট বর্ধমান জংশনে। বন্ধুরা দেখো, এখন বর্ধমানে ঢোকার ঠিক আগে যে কার শেডে, সেখানে কিন্তু এখন দাঁড়িয়ে আছে বর্ধমানের আগে কার শেড, লোকাল ট্রেনের কার শেড। এখানে দাঁড়িয়ে আছে, সিগন্যাল রেড আছে, দেখি কতক্ষণে ছাড়ে। বন্ধুরা ফাইনালি আমরা ঢুকছি হচ্ছে বর্ধমান জংশনে, 4 নম্বর প্ল্যাটফর্মে। এই যে সেই ব্রিজটা বর্ধমানের। বন্ধুরা ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি পুরো ভারতের একটা ব্যস্ততম রেলওয়ে স্টেশন বর্ধমান জংশনে। আর ঠিক ঘড়ি কাটে এখন বাজে প্রায় 1টার মতো। বন্ধুরা এই বর্ধমান জংশন থেকে কিন্তু হাওড়া যাওয়ার মেন লাইন ও কর্ড লাইন ভাগ হয়ে যাচ্ছে। তাছাড়া এই কারণেই জংশন, এখান থেকে হাওড়া যাওয়ার একটা মেন লাইন আর কর্ড লাইন দুটো ভাগ হচ্ছে হাওড়া যাওয়ার জন্য, একটা শর্ট রুট একটা লং রুট, ঠিক আছে। আর একটা চলে যাচ্ছে হচ্ছে কাটোয়া আজিমগঞ্জ এর দিকে, সেটা হচ্ছে একটা এখান থেকে লাইন ভাগ হয়ে যাচ্ছে, সেজন্য এই কারণেই বর্ধমান একটা জংশন। আর এই বর্ধমান জংশনে কিন্তু বহু ট্রেন কিন্তু এসে দাঁড়ায়। তোমরা কিন্তু যদি বর্ধমান জংশন থেকে ট্রেন ধরো, মানে বর্ধমান সাইডে থাকো বা এই কালী এইসব জায়গায় থাকো, তাহলে কিন্তু বহু ট্রেন কিন্তু এখান থেকে তোমরা পাবে বর্ধমান জংশন থেকে। আর খাবারের কথা যদি বলি তাহলে কিন্তু সীতাভোগ মিহিদানা এখানে কিন্তু খুবই ফেমাস। আর এখন আমি দাঁড়িয়ে আছি 5 নম্বর প্ল্যাটফর্মে, ঢুকছে হচ্ছে, তোমাদেরকে দেখাই।
এখন 5 নম্বর প্ল্যাটফর্মে জম্মু ওয়েব 7 এর ট্রেন ঢুকছে, হাওড়া গয়া এক্সপ্রেস ঢুকছে হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে বর্ধমানের। ট্রেন পুরোপুরি প্যাকড, পুরো ওয়াই জেনারেল ক্লাস তো পুরো ভর্তি, অসাধারণ। আর ঘোরার কথা যদি বলি, বর্ধমানে কিন্তু অনেক জায়গা আছে ঘোরার। তোমাদেরকে কিছুদিন আগে 108 শিব মন্দির কিন্তু ঘুরে দেখিয়েছিলাম। আর বর্ধমানে ঘোরার 108 শিব মন্দির আছে, তারপরে চিড়িয়াখানা আছে, এছাড়াও আছে হচ্ছে কার্জন গেট, সায়েন্স সিটি। এখানে বর্ধমানে অনেক কিন্তু জায়গা আছে ঘোরার জন্য। আর তোমরা যদি এইসব জায়গায় ঘুরতে দেখতে চাও যে আমি এখানে ভিজিট করি, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর আজকের ট্রেন জার্নি, এই রাত্রের ট্রেন, একটা ছোট্ট ট্রেন জার্নি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা নাই তো অনেকটাই লং হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং বন্ধুদের বাড়ি দিয়ে একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আবার দেখা হচ্ছে এমনই একটা নতুন ট্রেন জার্নি ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো।